শুরু করি। ৮ নাম্বার দেখো, এ এর মান কত হলে পরস্পর লম্ব হবে। তাহলে আমরা একটু আগেই একটা কন্ডিশন শিখে ফেলছি যে যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হতে হয় তাহলে তাদেরকে কি হতে হবে, ডট গুণফল 0 হতে হবে। মনে আছে? তাহলে ৮ নাম্বার শুরু করলাম। ৮ এর ১ এ আমরা বলতেছি যে আমাদের ধরে নেই, আমি পিডিএফটা একটু সরাই, আমি তোমাদের যাদের বই আছে বা পিডিএফ আছে তোমাদের পিডিএফটা দেখো। এখানে বলতেছে এর মান কত হলে ai - 2j + k, তাহলে ai - 2j + k কে আমি ধরলাম বড় হাতের a ভেক্টর। এটা ধরে নিচ্ছি আমি ai - 2j + k, এটা একটা ভেক্টর, এবং b ভেক্টরটা হচ্ছে 2ai - aj - 4k। এই দুইটা ভেক্টর। তো আমরা বলবো যে a এবং b পরস্পর লম্ব হবে। তার মানে সংক্ষেপে যদি আমি লিখি a b পরস্পর লম্ব হবে যদি, কেবল যদি a ডট b ইকুয়াল টু 0 হয়। বুঝতেছো? তাহলে আমরা a ডট b বের করব। a ডট b, তাহলে a ডট b কি হবে দেখো, আমরা এই দুটাকে লিখি ai - 2j + k ডট হচ্ছে 2ai - aj - 4k। এই দুইটা ভেক্টর লিখে আমরা এখন ডট গুণ করব। এখন ডট গুণে কি হচ্ছে দেখো, 2a * a কত হচ্ছে 2a স্কয়ার, আর i ডট i 1 হয়ে যায় কেন, এবার কি বুঝতেছো তোমরা? হ্যালো, হ্যাঁ স্যার, দেখতেছি। কেন i ইনটু i লিখতে হলো না, এটা কি বুঝছো এবার? এই যে আজকে আমরা যা শিখলাম ভেক্টর হ্যাঁ থেকে। স্যার, ওকে, 1 হয়ে যায়। এখন আরেকটা কোশ্চেন আছে। এখন আমরা যদি এইটা যদি এমনিতে বীজগাণিতিক গুণ হইতো, মানে বীজগণিতে আমরা যদি এটা হইতো x + y + z, আর এই পাশে যদি হইতো 2x - y + z বা 4z, তখন আমরা কি করতাম, সবাইকে দিয়ে গুণ করতাম না সব কয়টাকে? তাহলে মনে করো এই 2ai দিয়ে আমি শুধু ai কেই গুণ করলাম কেন, আমরা এই 2ai দিয়ে আমি 2j কে গুণ করলাম না কেন? কারণ হচ্ছে দেখো, সবাইকেই গুণ করা হয়, কিন্তু মনে রাখতে হবে ডট গুণে i ডট j ইকুয়াল টু কত, একটু আগে শিখছি আমরা, কে i ডট গুণে i ডট j 0। ইকুয়াল টু 0। এই জন্য আমরা 2a ইনটু 2j, 2ai ইনটু 2j গুণ করলে হয়ে যায় কত, 0, কারণ i ইনটু j ইকুয়াল টু 0। আবার i ইনটু k ইকুয়াল টু 0, সেহেতু আমরা এই k কেও i এর সাথে গুণ করলাম না, এটা গুণ করলে 0 হয়ে যায়। সো আমরা জানি যে 0 হয়ে যায়, সেহেতু ডট গুণে আমরা কি করব, i এর সাথে শুধু i এরটা, j এর সাথে শুধু j এরটা, k এর সাথে শুধু k এরটা গুণ করব, কারণ ভিন্ন ভিন্ন গুলো গুণ করলে সেগুলোর মান হয় 0। সো এগুলো গুণ করার কোনো দরকার নাই। এরপরে দেখো, তাহলে j এর সাথে শুধু z টা গুণ করব, কারণ j এর সাথে k এরটা বা j এর সাথে i এরটা গুণ করলে 0 হয়ে যায়, আমরা জানি। সো আমরা এখন লিখব কি 2 ইনটু a মানে হচ্ছে 2a, আর j ইনটু j কত 1, সো এটা লিখতে হচ্ছে না। আর এখানে -4k ইনটু +k হচ্ছে -4। এবার দেখো a ডট b পেয়ে গেছো, তাহলে আমরা এখানে জানি শর্ত মতে, -3 না স্যার? বলো। স্যার এখানে স্যার এই যে এখানে কি স্যার মাইনাস মাইনাস প্লাস? প্লাস হবে, হ্যাঁ এটা বলতেছিলা। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, এটা মিস্টেক ছিল। আচ্ছা এবার দেখো, তাহলে আমরা এই জায়গায় শর্ত মতে কি পাচ্ছি, 2a স্কয়ার প্লাস 2a তারপরে -4 ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক কি না? তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে a স্কয়ার, মানে কমন নিয়ে পাশে ভাগ করে দিচ্ছি, প্লাস a -2 ইকুয়াল টু 0 হচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে তুমি এখন কি লিখতে পারো বলো, এটাকে মিডল টার্ম করা যায় না? হ্যাঁ কত আসে, a স্কয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 2 ইকুয়াল টু 0। বুঝতেছো?
হ্যাঁ স্যার। তাহলে এ কমন নাও এ প্লাস টু, যদি -1 কমন নাও এ প্লাস টু ইকুয়াল টু 0, অর্থাৎ অতএব আসতেছে এ প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। অতএব এ ইকুয়াল টু হয় -1, সরি +1, অথবা এ ইকুয়াল টু -2, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে গেছে। অতএব এ এর মান 1 অথবা -2 হলে এ ও বি পরস্পর লম্ব হবে, বা ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। পারবা পারবা কিনা এটা? কি আমার কথা শুনতে পাচ্ছ না তোমরা? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যায়। তো কথার উত্তর তো দিতে হবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের এর পরের ম্যাথটাতে কি বলছে। একটু কাগজ নিয়ে আসি আমি। এর পরের ম্যাথটা খেয়াল করো। পরের ম্যাথটা একেবারে হুবহু সেম ম্যাথ। কি বলছে? 2i প্লাস ল্যামডা জে মাইনাস কে, আরেকটা দিছে i মাইনাস 2j প্লাস 3k ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়, তবে ল্যামডা এর মান কত? তাহলে এই দুটাও কি করবা? ডট গুণ করবা, ডট গুণ করে ইকুয়াল টু 0 ধরবা, সেখান থেকে ল্যামডার মান যা আসে। পারবা এটা? আচ্ছা, এটা বাসার কাজ থাকলো। 9 নাম্বার কি বলতেছে দেখো। 9 নম্বরে আমাদের বলতেছে a ইকুয়াল টু 6i মাইনাস 6j প্লাস 5k। তাহলে a ভেক্টরটা দেওয়া আছে, যেটা সেটা হচ্ছে 6i মাইনাস 6j এবং প্লাস 5k, এবং আমাদের b ভেক্টরটা বলতেছে যেটা সেটা হচ্ছে b ইকুয়াল টু 6i প্লাস j মাইনাস 6k। এখন আমাদের বলছে যে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এদের কি বের করতে বলছে? মধ্যবর্তী কোণ। এই হ্যাট চিহ্ন কিন্তু আমি যদি মিস করি তাও তোমরা দিবা। সো এ এবং বি দেওয়া আছে, আমাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। তো মধ্যবর্তী কোণের সূত্র আমরা জানি, মধ্যবর্তী কোণের মান ইটা ইকুয়াল টু কজ ইনভার্স, কি একটু আগে আমরা সূত্র শিখছি না, এ ডট বি বাই এ বি। বুঝতেছো? তাহলে আমাদের কি বের করতে হবে? এ ডট বি বের করতে হবে। সো এ ডট বি বের করলাম। তো এই জায়গায় 6i মাইনাস 6j প্লাস 5k ডট হচ্ছে 6i প্লাস j মাইনাস 6k, এই দুটা ভেক্টরকে ডট গুণ করতেছি। তাহলে তোমরা গুণ করো, কত আসে? 36 মাইনাস 6 মাইনাস 30 ইকুয়াল টু কত আসে? 0। অর্থাৎ এ ডট বি কি আসছে? 0। এখন আমাদের এইটার মধ্যে বসাইলেও হয়, না বসাইলেও হয়, কারণ আমরা জানি যদি দুইটি ভেক্টরের ডট গুণফল কি হয়? 0 হয়, তাহলে তারা পরস্পর কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? লম্ব। তার মানে এ এবং বি পরস্পর লম্ব, অর্থাৎ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আমরা যদি এটা না করতাম, এই শর্তটা না ইউজ করতাম, তাও তো আমাদের ওইটাই আসতো, কারণ থিটা ইকুয়াল টু কজ ইনভার্স কত? এ ডট বি হচ্ছে 0 ডিভাইডেড বাই এ বি, মনে করো। তাহলে 0 ডিভাইডেড বাই এ বি মানে তো 0। তাহলে আমরা বলতে পারি কজ ইনভার্স 0, দেখবা কজ ইনভার্স 0 দাও, সেটা কত আসবে? 90 ডিগ্রি আসবে ক্যালকুলেটরে। অর্থাৎ এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে তোমরা কি বুঝছো 9 নাম্বারটা? তারপর 9 এর 2 নাম্বারটা দেখো।
আমাদের বলছে ভেক্টরটি আয়তক্ষেত্রের সাথে আয়ত নাকি অক্ষত্রয়ের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। দেখো 9 নম্বর অঙ্কটা অনেকবার আসছে, খেয়াল করছো? একটা ভেক্টর দিয়ে বলছে অক্ষত্রয়ের সাথে যে কোণ উৎপন্ন করে তার নির্ণয় করো। বোঝার চেষ্টা করতেছো? আচ্ছা, অক্ষত্রয়ের সাথে একটা ভেক্টর কয়টা অ্যাঙ্গেল তৈরি করতে পারে? অক্ষত্রয় কি কি? অক্ষত্রয় কাকে বলে? এক্স, ওয়াই এবং জেড, এই তিন অক্ষের সাথে একটা ভেক্টর কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো সেটা আমাদের নির্ণয় করতে বলছে। ধরো আমাদের ভেক্টরটা হচ্ছে এই, আমি একটু লেখায় চলে যাই। আমাদের ভেক্টরটা হচ্ছে এইটা, এই যে এক্স ওয়াই জেড অক্ষ, মনে করো এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। তাহলে এক্স ওয়াই জেড অক্ষ আমাদের যে ভেক্টর সেটা হচ্ছে এইটা। এই ভেক্টরটার নাম দেওয়া আছে, মান দেওয়া আছে হচ্ছে এইটাকে মনে করো এ ভেক্টর ধরলাম, ধরি ভেক্টরটা এ ভেক্টর, সেটার মান কত দেওয়া আছে বলো তো? 2i y প্লাস জে প্লাস মাইনাস 2 জে মাইনাস 2k, এই হচ্ছে আমাদের ভেক্টরের মান দেওয়া আছে। সো এই ভেক্টরটা অক্ষত্রয়ের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটার মানে কি দেখো, আমি বললাম যে এক্স অক্ষের সাথে যেই কোণটা উৎপন্ন করছে সেটাকে বললাম আমি থিটা এক্স। সেটাকে কি বললাম? থিটা থিটা এক্স। ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা বলবো থিটা ওয়াই। ওয়াই এবং জেড অক্ষের সাথে যেই কোণ উৎপন্ন করবে, এই যে এখান থেকে এই পর্যন্ত, সেটাকে আমরা বলবো থিটা জেড। বুঝতেছো? আচ্ছা, এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এক্স অক্ষের সাথে যে আমি কোণ বের করব, আমরা জানি এক্স অক্ষের কোনো মান কি আমাকে দেওয়া আছে? না না, দেওয়া নেই। এখন আমি তাহলে কি করব? আমার কৌশল হবে যে আমি এক্স অক্ষের সাথে বের করা আর আই এর সাথে বের করা কি একই না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আই এর সাথে অ্যাঙ্গেল বের করাও যা, এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল বের করাও তাই। এইদিকে ওয়াই এর সাথে বের করা যা, জে এর সাথে বের করাও তাই। আবার জেড এর সাথে বের করা যা, কে এর সাথে বের করাও তাই। এখন দেখো আমরা আই জে কে এর মান কিন্তু জানি 1। সো এই যে এই কৌশল, হ্যাঁ বলো। আর একটু বুঝলাম না এটা মানে থিটা এক্স থিটা ওয়াই থিটা জেড হ্যাঁ, এরপর স্যার এটা বুঝলাম না বিষয়টা আমাকে তো এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল বের করতে হবে। এক্স অক্ষের মান জানো তুমি? কোনো মান দেওয়া আছে? না স্যার এক্স এর মান দেওয়া নাই, তাহলে আমি কি করতে পারি? আমি যেটা করব, এক্স অক্ষের দিক যেদিকে, এক্স অক্ষের দিকের একক ভেক্টর কি আই না? তাহলে ইয়েস স্যার আই এর সাথে কোনো একটা জিনিস যে যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এক্স অক্ষের সাথে তত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। জি স্যার আচ্ছা, তাহলে আমরা এখন আই এর সাথে অ্যাঙ্গেল বের করব। তাহলে আই এর সাথে যদি আমি এ ভেক্টরের অ্যাঙ্গেল বের করি, সেটাই হবে এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল। বুঝতেছো? জি স্যার আই যেহেতু এক্স অক্ষের দিকের একক ভেক্টর, সো আই এর সাথে অ্যাঙ্গেল বের করা, এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল বের করা একই কথা, সমান কথা। সো আমরা বলবো, এখন দেখো এই অঙ্কটা আরো ইজি। এই যে যেটা, এটা আরো ইজি। দেখো তোমাদের এইটা বোর্ডে প্রচুর পরিমাণে আসে। এটা কতবার আসছে খেয়াল করো, এই যে দেখছো অঙ্কের থেকে অঙ্কের বোর্ডের সাইজ বেশি লম্বা, খেয়াল করছো? রাজশাহী, যশোর, দিনাজপুরে 10 সালে আসছে, ঢাকা চট্টগ্রামে 11 সালে আসছে, চট্টগ্রাম, বরিশাল, দিনাজপুর, সিলেট, রাজশাহী বোর্ডে 13 সালে আসছে। তার মানে অনেক বেশি আসে অঙ্কটা, কিন্তু অঙ্কটা অন্য স্যার একটা অঙ্কগুলোর থেকে। প্রশ্ন করতে পারি স্যার হ্যাঁ বলো। স্যার এখানে ওই যে আপনি এই যে মানে কে ভেক্টর আর এখানে যে জেড অক্ষের সাথে মানে কে হুম ভেক্টরের সাথে হুম কে হেডের সাথে যেই থিটা জেড কোণটা উৎপন্ন হয়েছে হুম হুম হুম। এটা তো স্যার ক্লকওয়াইজ না এটা ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ তো না, তুমি যদি কে এর থেকে চিন্তা করো এটা তো এন্টি ক্লকওয়াইজ। আমি জাস্ট এখানে কৌণিক দূরত্বটা বের করতে চাচ্ছি যে কোণ কত ডিগ্রি, এই এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি কোণ আছে। এন্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ এখানে ম্যাটার না। হুম। না 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 স্যার এটা মানে অপর বিপরীত পাশেও তো দেওয়া যেত নাকি স্যার ও, তুমি বলতেছো এইখান থেকে এই পর্যন্ত দেওয়া যেত? হ্যাঁ, দেওয়া যেত, আমরা ক্ষুদ্রটা বের করব। কথা কি বুঝছো?
আমরা যদি এরকম থাকে, তোমাকে যদি এরকম এরকম একটা রেখা দিয়ে এরকম একটা রেখা দিই, তাহলে তুমি দুইজনের মধ্যে অ্যাঙ্গেল কি এইটা বলবা না এইটা বলবা? স্যার দুইটাই বলবো। দুইটাই বলবা। এই সাধারণত আমরা এই ক্ষুদ্রটা বের করি। হুম, যে কোনো একটা বের করলেই হয়। তো আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যখন ভেক্টর, তখন তুমি ক্ষুদ্রটা না, ব্যাপারটা হচ্ছে যে ভেক্টর যদি এই দিকে আর এই দিকে থাকে, এই দুইটা যদি ভেক্টর হয় তাহলে অ্যাঙ্গেল হবে এইটা। আর যদি তোমার এই ভেক্টর আর এই ভেক্টর হয় তখন অ্যাঙ্গেল হচ্ছে এটা, বুঝছো? তাহলে দিকের জি উপরে স্যার নির্ভর বুঝছি। করবে, দিকের উপরে নির্ভর করবে। এখন দেখো, এইটার সাথে অ্যাঙ্গেল এই এই মানে যদি তুমি এইটাকে এইভাবে আঁকো, তাহলে এ ভেক্টর আছে এই দিকে আর কে ভেক্টর আছে এই দিকে, অর্থাৎ আমরা এই অ্যাঙ্গেলটাকে নিব, বুঝছো? হ্যাঁ জি যদি স্যার। যদি এইটা উল্টা দিকে হইতো তাহলে এই অ্যাঙ্গেল নিতাম, বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে সবসময় ওই দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেলটা নিতে হয়। সো আমরা এখন যেটা করব, থিটা এক্স ইকুয়াল টু কি, সূত্র কি বলবো? কজ ইনভার্স, বলো, এ ডট এ এ ডট ডট বি, কিন্তু বি এর মান এখন হচ্ছে আই, এ ডট আই এবং এ আর আই, বুঝতেছো কিনা? ফর্মুলা ছিল কি, এ ডট বি ডিভাইডেড বাই এ বি, তাহলে এখানে এ ডট আই ডিভাইডেড বাই এ, তাহলে এর মানটা কত? এ মডুলাস ইকুয়াল টু কি হবে? রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার, তাহলে কত মান আসে দেখো তো? 3 আসে, দেখছো? এর মান আসতেছে কত? 3। হ্যালো? জি স্যার। আচ্ছা, এ ডট আই যখন করব, দেখো তো, এইটা মুখে মুখে বলে দেওয়া যায়। এর সাথে যখন আই গুণ করব, তখন আই এর সাথে যদি এইটা গুণ করতে চাই, জাস্ট কত থাকবে? 2। এ ডট আই ইকুয়াল টু কত হবে? কারণ আই এর সাথে তো আই এরটাই শুধু গুণ হবে, তাহলে এর আই এর মান কত? 2, তাহলে এটা হবে 2, এ ডট আই হবে 2 ডিভাইডেড বাই এর মান হচ্ছে 3 আর আই এর মান কত? এক। তাহলে এক কি লেখার দরকার আছে? তাহলে cos ইনভার্স 2/3 হচ্ছে থিটা এক্স, তাহলে থিটা ওয়াই কত হবে? কি বলো? আর এখানে যে যে এ ভেক্টর আর এ হ্যাট মানে এ আই, এখানে কি আপনি স্যার ওই যে টু আই যেটা দেওয়া ওই মানই বসাইছি স্যার? আমি যদি এইটার সাথে আই এর গুণ করি, তাহলে কি আমি জে এর সাথে গুণ করতে পারবো, কে এর সাথে গুণ করতে পারবো, নাকি আই এর সাথে শুধু আই এরটা গুণ হবে? একটা গুণ হবে। শুধু আই এরটা গুণ হবে, আই এর সাথে আই এরটা গুণ হবে। তাহলে আই এর সাথে আই এরটা গুণ করলে তো জাস্ট 2 2 থাকবে। তুমি এমনিতে গুণ করে দেখো, জাস্ট আই এর সাথে আই এরটাই থাকবে। এরপরে দেখো, থিটা ওয়াই হবে cos ইনভার্স এ ডট হচ্ছে জে, কারণ ওয়াই এর সাথে যখন গুণ করব তখন এ ডট জে হবে ডিভাইডেড বাই এ ইন্টু জে হবে। তাহলে তুমি বলো যে এর সাথে যদি এই এ ভেক্টরের সাথে যদি আমি জে এর গুণ করি, তাহলে এই 2i হবে নাকি জে হবে নাকি এই যে কে হবে, কোনটার সাথে গুণ হবে? হ্যালো? জে এর সাথে। জে এর সাথে গুণ হবে, তাহলে জে ইন্টু জে কত হয়? 1। জে ইন্টু জে কত? ওয়ান। 1। তাহলে ওয়ান। এ ডট জে করলে কত পাচ্ছি আমরা, সেটার মান কত আসে? ওয়ান। 1। তাহলে cos ইনভার্স উপরে আসছে 1, আর নিচে তো এ আর জে এর মান গুণ করতে হবে। এ এর মান তো আমরা বের করছি কত? 3, আর জে এর মান হচ্ছে 1, তাহলে 1/3 লিখলেই হয়ে যাচ্ছে না? তাহলে থিটা ওয়াই বের হয়ে গেল কিনা? ইয়েস স্যার। তাহলে অ্যান্সার এই যে একটা, এই যে আরেকটা, এই যে থিটা জেড বের করবে এবার। দেখো এটা আরো ইজিতে হয়ে যায় না, তাড়াতাড়ি হচ্ছে, আমার কাছে মনে হয় এটা আরো সহজ। তাহলে জেড এর ক্ষেত্রে আমি কে এর সাথে গুণ করব, জেড হচ্ছে cos ইনভার্স এ ডট হচ্ছে কে ডিভাইডেড বাই এ আর কে, এ এবং কে। তাহলে দেখো, এ ডট কে করলে আমি কত পাবো বলো তো তোমরা? এটা আমি বলবো না, তোমরা বলো। স্যার এ মাইনাস ডট এ ডট কে মানে করলে টু। -2 হবে, হ্যাঁ গুড। তাহলে এটার মান আসবে
cos ইনভার্স -2 আর নিচে তো হচ্ছে a এর মান আর k এর মান বসাইতে হবে। তো আমরা জানি k যেহেতু একক ভেক্টর তার মান 1 আর a এর মান তো 3 বের করেই রাখছি, একবার বের করলেই হয়। তাহলে এটা হচ্ছে -2/3। তাহলে থিটা z হচ্ছে cos ইনভার্স -2/3। এটা আরেকটা অ্যান্সার। বুঝতেছো? হ্যাঁ স্যার। তাহলে এই যে আমরা তিনটা মান, তাহলে থিটা x, থিটা y, থিটা z বের করতে আর কোনো সমস্যা থাকবে? না স্যার। আশা করা যায়। আশা করা যায়। মানে স্যার এর আগে একটা অঙ্ক করা হইলো না, যেখানে থিটার মধ্যবর্তী কোণের মান নির্ণয় করা হইলো, ওই অঙ্কটা স্যার একটু দেখাইলে স্যার। হ্যাঁ, এই যে মধ্যবর্তী কোণের মান এখানে আমরা বের করছিলাম। কি এখানে সমস্যা? এখানে আমরা a ডট b করে দেখছি, এটা 0 চলে আসছে। তো আমরা অলরেডি কন্ডিশন জানি যে ডট গুণফল 0 হলে সেটা 90 ডিগ্রি হয়। সো এটার ক্ষেত্রে আর cos ইনভার্স না করলেও হয়। আর cos ইনভার্স করলেও আমি যদি এখানে a ডট b এর মান 0 বসাই, তাহলে এটা কি আসে? cos ইনভার্স 0 ডিগ্রি। আর cos ইনভার্স 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান কত? 90 ডিগ্রি। cos 90 ডিগ্রিতে হয় 0। সো আমরা বলতে পারি cos ইনভার্স ইনভার্স 0 হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এটা বুঝতেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা 8 এবং 9 এবং 9 এর দ্বিতীয়টা করলাম না, এটা 9 এর 2 ছিল না? 9 এর 2 ছিল। তাহলে এর পরে আসি আমরা আর কয়েকটা অঙ্ক করি। 9 এর 3 নাম্বারটা তোমরা বাসায় করবা, এটা তোমাদের বাসার কাজ থাকলে। 9 এর 3 নাম্বার কি বলছে দেখো, এখানেও একটা ভেক্টর দিয়ে বলছে অক্ষত্রয়ের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। এটা তোমরা কি পারবা না? এই যে দেখো অ্যান্সার কি, cos ইনভার্স 2/3, cos ইনভার্স 1/3, cos ইনভার্স -2/3। আমাদের অ্যান্সার কিন্তু মিলছে, দেখছো? হ্যালো? জি স্যার। আর এখানে আচ্ছা, কি স্যার এই প্রশ্নগুলো কি স্যার সৃজনশীলে আসে? হ্যাঁ সৃজনশীলে আসবে না কেন? সৃজনশীলে কোত্থেকে অঙ্ক আসবে? স্যার বড় অঙ্ক কই স্যার, এগুলো তো ছোট ছোট অঙ্ক। এইগুলাই বড় অঙ্ক, এগুলাই তোমার সৃজনশীলে দিলে তখন তুমি এটা নিয়ে বসে বসে কলম কামড়াবা। আচ্ছা, করতে থাকো, বড় অঙ্ক আসবে। 10 নম্বর দেখো, আমরা সৃজনশীল তো সলভ করবোই, তাই না? তো সৃজনশীল সলভ করার সময় আমরা দেখবো যে কোনটা কোন জায়গায় আসে। সমস্যা নেই, ওটা নিয়ে টেনশন করা লাগবে না। অঙ্ক আগে শেখো, অঙ্ক শিখলে সৃজনশীল এমনিতেই পারা যাবে। আমাদের পদ্ধতিটা হচ্ছে, সৃজনশীল পদ্ধতি হচ্ছে তোমাকে শেখায় যে তুমি আগে অঙ্কটা শিখে ফেলবা, পরীক্ষার হলে যায় সৃজনশীলকে তুমি সলভ করবা, বা সৃজনশীল প্রশ্ন তোমাকে করা হলে যে কোনো সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবা। আমরা উল্টা শিখি, আমরা অঙ্ক না শিখে সরাসরি সৃজনশীল প্রশ্ন সলভ করা শুরু করি। মানে আমাদের সৃজনশীল পদ্ধতিটা হলো যে তুমি অঙ্কটাকে ভালো করে বেসিক থেকে শিখবা, যাতে তোমাকে যে কোনো সৃজনশীল প্রশ্ন দিলে তুমি সৃজনশীলতার সাথে সেটাকে সলভ করতে পারো। কিন্তু আমরা ব্যাপারটাকে উল্টা করে ফেলছি, আমরা মূল বই না পড়ে প্রথমেই সৃজনশীল নিয়ে চিন্তা শুরু করে দিই যে আমি কিভাবে সৃজনশীল সলভ করব। হ্যাঁ, তো আমরা সবসময় উল্টা পথে চলি আর কি, এই জন্য সৃজনশীলতাও আমাদের কাছে কি অসৃজনশীল হয়ে যায় আর কি। এ ভেক্টরটা দেওয়া আছে দেখো, 2i প্লাস 2j মাইনাস কে, এবং বি ভেক্টরটা দেওয়া আছে যেটা হচ্ছে 6i মাইনাস 3j তারপরে প্লাস 2k। এই দুইটা ভেক্টর দিয়ে বলছে এ আর বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। সো এই অঙ্কগুলো কিন্তু খুবই ইজি, দেখো একটা শিখলে সবই পারা যাচ্ছে, তাই না? তো দেখো, আমরা যদি এ আর বি এর মধ্যবর্তী কোণ বের করতে চাই, তাহলে আমরা জানি এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু কি হবে, cos ইনভার্স, তুমি বাংলা একটু লিখবা যে ধরি এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা, অতএব থিটা ইকুয়াল টু cos ইনভার্স কি হবে, এ ডট বি ডিভাইডেড বাই এ বি। বুঝতে পারতেছো? হ্যাঁ শোনা যায়। তাহলে আমরা এ ডট বি যদি বের করি, তাহলে এ ডট বি তুমি এ এর মান লিখবা 2i প্লাস 2j মাইনাস কে, আর একটা কি ডট হচ্ছে 6i মাইনাস 3j প্লাস 2k। এখন এই দুটাকে ডট গুণ করা মানে কি, এই দুটাকে সরাসরি গুণ করা, তাহলে 6 দুগুণে হচ্ছে 12 মাইনাস 6 আর হচ্ছে মাইনাস 2, তাহলে কত আসতেছে বলো? 4। ওয়াই। হুম,
তারপরে আমাদের a এর মান বের করতে হবে। a মডুলাস হচ্ছে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস 1 প্লাস 1 স্কয়ার, যেটা আসবে 3, এবং b মডুলাস বের করো, সেটা আসবে 6 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার। সো এটা কত আসবে? 36, 9 হচ্ছে 45, আর হচ্ছে এখানে হচ্ছে 4 49 49, 7 আসবে, রুট করলে আসবে 7। সো আমরা থিটা ইকুয়াল টু cos ইনভার্স কি লিখতে পারি? a ডট b এর মান হচ্ছে 4 ডিভাইডেড বাই 21। এটাই অ্যান্সার। পারবা কিনা? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা, এইটা যদি পারো তাহলে 10 এর সবগুলোই পারবা। দেখো এখন পিডিএফ এ যে আমি দেখাই, 10 এর 2 নাম্বারটাও পারা যাবে। পারা যাবে না? a ডট b নির্ণয় করো এবং এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। সো এটা ইজি। তারপর আমাদের বলতেছে কি, 3 নম্বরে বলতেছে a ও b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। সো আমাদের 10 এর 3টা অঙ্কই বাসার কাজ থাকলো। আর একটা প্রশ্ন ছিল বলো। তার এখানে যে ওই যে এ ভেক্টর ডট বি ভেক্টর, হুম স্যার এখানে যেটা সূত্র ছিল এবি কস থিটা, হুম হুম হুম। স্যার এখানে কি এই সূত্রটাই প্রযোজ্য হয়েছে নাকি স্যার, মানে এই অঙ্কে কি এই সূত্রটাই প্রযোজ্য হয়েছে নাকি স্যার ওই অন্য সূত্র, কোনো সূত্র? ওই সূত্রটাই তো, এই যে a ডট b ইকুয়াল টু ab cos থিটা থেকেই তো আমরা থিটার মানটা আনছি। দেখছো? ও হ্যাঁ স্যার, কিন্তু স্যার এখানে যে এই যে এখানে উপরে যে লিখলেন এ এ ভেক্টর ইনটু বি ভেক্টর, এখন হুম। স্যার এখানে কি ওই যে আবার কি cos থিটার সূত্রটা ব্যবহার করা হবে? মানে এই যে এই জায়গায় গুণ করাটার ক্ষেত্রে, হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা এই জায়গায় আমরা অ্যাঙ্গেল দেওয়া থাকলে, মানে যখন অ্যাঙ্গেল দেওয়া থাকবে আর দুইটা ভেক্টরের মান দেওয়া থাকবে, তখন আমরা ওইভাবে করব। আর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যখন এই যে i j k দিয়ে দেওয়া থাকবে, তখন আমরা এইভাবে সরাসরি গুণ করব। আমার কথা বুঝছো? তোমাকে আমি একটু হ্যাঁ বুঝিয়ে দেই। মনে আর করো, যে এরকম দিল যে এক ভেক্টরকে দুই ভাবে দেওয়া থাকতে পারে। তোমাকে বললো যে একটা ভেক্টরের মান, a ভেক্টরের মান হচ্ছে 30 নিউটন আর b ভেক্টরের মান হচ্ছে 20 নিউটন, এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে মনে করো 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তখন তুমি ইউজ করবা যে এ বি cos থিটা। কথা বুঝতেছো? a ডট b হ্যাঁ, জি স্যার। যখন এইভাবে দেওয়া থাকবে তখন এই সূত্র। আর যদি তোমাকে এ ভেক্টরের মান এই অ্যাঙ্গেল না দিয়ে দুইভাবে ভেক্টরকে বোঝানো যায়, যে এই নিউটন নিউটন দিয়ে তারপরে অ্যাঙ্গেল দিয়ে দিল, এই ক্ষেত্রে তুমি এ বি cos থিটা ইউজ করবা। আর যখন এ ভেক্টরের মান দেওয়া থাকবে 2i মাইনাস 3j প্লাস 4k এইভাবে, আর বি ভেক্টরের মান দেওয়া থাকবে i প্লাস জে মাইনাস 2k, এরকম যদি দেওয়া থাকে, তাহলে তুমি কি করবা? ওই যে এ বি কে ওইভাবে গুণ করবা। আমার কথা কি বুঝছো? এটা হচ্ছে আচ্ছা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি এইভাবে i j k দিয়ে দেওয়া থাকে, এই যে আয়ত একক ভেক্টর দিয়ে, তখন ওইভাবে গুণ। আর যদি এইভাবে 30 নিউটন 20 নিউটন আর অ্যাঙ্গেল দেওয়া থাকে, তখন আমরা এই সূত্র ইউজ করব। এবার কি বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে স্যার তোমাদের আপনার বলো। স্যার আপনার হায়ার ম্যাথের পিডিএফ ফাইলটা আমাকে এখানে পাঠিয়ে দিন গুগল ড্রাইভে দিয়ে। গুগল ড্রাইভে দিয়ে দেবো তোমাদের। একটা মানে কি বলে, ইমেল আইডি আমাকে দিয়ে দিও, আমি ইমেল আইডিতে পাঠিয়ে দেবো। আর স্যার আমি এখানে চ্যাটে লিখে দিই ইমেল আইডি। আহ, তুমি হ্যাঁ লিখে দাও, তুমি। আচ্ছা, এখন আজকে এই পর্যন্ত, তোমরা 10 পর্যন্ত অঙ্কগুলো করবা, করে ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবা। কথা কি বুঝছো? ছবি তুলে